বগুড়া নয়, ফ্যামিলি কার্ডের উদ্বোধন হবে রাজধানীর কড়াইল বস্তি থেকে। মঙ্গলবার সচিবালয়ে সমাজ কল্যাণ মন্ত্রী জানান, নির্বাচনী আচরণবিধির কারণে বগুড়ায় যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে ঢাকার 2 সিটি নবনিযুক্ত প্রশাসকরা দাবি করেছেন, কর্পোরেশনের কোষাগারে কোনো টাকা নেই। প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এসব জানান তারা। এ সময় প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন এবং মশামুক্ত নগরী গড়ে তুলতে প্রশাসকদের নির্দেশ দেন। মোহন ইসলামের প্রতিবেদন। আলোচিত ফ্যামিলি কার্ডের উদ্বোধন হবে রাজধানীর কড়াইল বস্তি থেকে। নির্বাচনী আচরণবিধির কারণে বগুড়ায় যাবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। 10 মার্চ এর উদ্বোধন করা হবে। সমাজ কল্যাণ মন্ত্রী জানান, কার্ড সবাই পেলেও এর সুবিধা পাবেন দরিদ্র আর হতদরিদ্ররা। যেহেতু নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে, নির্বাচন আচরণবিধিতে এই মুহূর্তে বগুড়া সদরে যাওয়া যেহেতু আচরণবিধি পরিপন্থী হবে, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী ঢাকার যে 17 আসনের যে কড়াইল বস্তি, কড়াইলে ইনশাআল্লাহ ওখানে উনি ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এদিন ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকরা দেখা করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। এ সময় প্রশাসকদের পরিচ্ছন্ন ও মশামুক্ত নগরী গড়ে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরিচ্ছন্ন ঢাকা এবং সবুজায়ন ঢাকা এবং মশার এই তিনটা বিষয়ের উপরে উনি জোর দিয়েছেন। এদিকে প্রশাসকরা দাবি করেন, সিটি কর্পোরেশনের কোষাগারে কোনো টাকা নেই। এজন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন তারা। যদি রাজস্ব বাজেটের উপর ভর করে আমরা বেতন দিতে যাই, তাহলে বেতন দিতে পারবো না, বেতনের টাকা নাই। তারা এমনভাবে সব শূন্য করে দিয়ে গেছে। এবং তারপরে আরও যেটা করেছে যে তারা প্রায় 1400 কোটি টাকার অ্যাডভান্স তারা অলরেডি ওয়ার্ক অর্ডার পর্যন্ত দিয়ে গেছে। সেই টাকাটা কোত্থেকে আসবে সেটা তারা চিন্তা করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন ভঙ্গুর অবস্থা, ফান্ড নেই। 1470 কোটি টাকার টেন্ডার দিয়ে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। বিলিং গত 12 তারিখে নির্বাচন হয়েছে। সাবেক প্রশাসক যিনি ছিলেন তিনি 10 তারিখে শেষ অফিস করে 34টি ফাইলকে সই করে গেছেন, যেখানে ফান্ড দিতে হবে, বিল দিতে হবে, আসলে কোনো টাকাই নেই। এদিন রেলের উন্নয়নে প্রধানমন্ত্রী আলোচনা করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরতদের সঙ্গে। মেট্রো সহ সকল রেলে শিক্ষার্থী, 65 বছরের প্রবীণ ব্যক্তি এবং প্রতিবন্ধীদের 25% ভাড়া ছাড়ের সিদ্ধান্ত হয় সেখানে। তাদের জন্য দূরপাল্লার যে আমাদের ট্রেন আছে ইন্টারসিটি এবং আমাদের মেট্রো রেল, সেখানে আমরা 25% ভাড়া ডিসকাউন্ট করব। এদিকে রাজধানীর বিভিন্ন সড়কের বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন এবং ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। মোহন ইসলাম, 71, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন এবং 2 কমিশনার পদত্যাগ করেছেন। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। এরপর ডক্টর মোমেন দাবি করেন, কোনো চাপে নয়, নতুন সরকারকে সহযোগিতা করতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আরও জানাচ্ছেন ইমতিয়াজ সনি। গত কয়েকদিন ধরেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেনের নেতৃত্বাধীন বর্তমান কমিশনের পদত্যাগ নিয়ে গুঞ্জন চলছিল। তার অবসান ঘটিয়ে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে দেখা করতে যান চেয়ারম্যান ও কমিশনাররা। মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়ে তারা পুনরায় সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে ফিরে আসেন। সেখানে প্রায় আধা ঘন্টা অবস্থানের পর বিকেল 3:30টায় গণমাধ্যমের মুখোমুখি হন বিদায়ী চেয়ারম্যান। আমরা 3 জন, আমাদের যে কমিশন, এই কমিশনের 3 সদস্য আমরা পদত্যাগ করেছি। আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ সচিবের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে একটা নতুন সরকার এসছে, সেই সরকারের একটা প্রত্যাশা আছে, সরকারের ম্যানিফেস্টো আছে, সরকারের সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে। এটাতে তো আমি অন্য ব্যর্থ কিছু দেখছি না। অন্তর্বর্তী সরকারের সময়ে দায়িত্ব নেওয়া এই কমিশন শেখ হাসিনার পরিবারসহ আওয়ামী লীগের অন্তত 2 শতাধিক সাবেক মন্ত্রী, এমপি, আমলা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। বিদায়ী বেলায় নিজেদের সফলই দাবি করেন দুদক চেয়ারম্যান। আমরা কাজ শুরু করি অন্তর্বর্তীকালীন সরকারের 2024-এর ডিসেম্বরের 10 তারিখে আমি জয়েন করি। আমরা এই সময়টা আমাদের সাধ্যমতো দায়িত্ব পালনের চেষ্টা করেছি এবং তার অন্যতম প্রধান সাক্ষী আপনারা নিজেরাই। জুলাই গণঅভ্যুত্থানের পর 2024 সালের ডিসেম্বরে আব্দুল মোমেনকে চেয়ারম্যান করে দুদক পুনর্গঠন করে অন্তর্বর্তী সরকার। মাত্র 1 বছর 3 মাসের মাথায় বিদায় নিল সেই কমিশন। আমাদের চেয়ে অধিকতর যোগ্য লোকের কাজ করা প্রয়োজন। অনেক ধন্যবাদ। ইমতিয়াজ সনি, 71, ঢাকা।
ইরানে গেল কয়েকদিনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 787 জনে। একই সাথে ইরানের কেরমান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে যৌথ হামলায় 13 ইরানি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের মার্কিন দূতাবাস। হামলার পর বন্ধ ঘোষণা করা হয়েছে কুয়েতে মার্কিন দূতাবাস এবং সৌদি আরবের সব মার্কিন কনসুলার সেবা। সেই সাথে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। বাকিটা জানাচ্ছেন আরাফাত ইসলাম। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে গেল 3 দিনে ইরানের 153টি শহরের 5 শতাধিক স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে। 1300-র বেশি আক্রমণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8 শতাধিকে। দফায় দফায় হামলায় বিপর্যস্ত তেহরান। এমনকি ইরানের প্রেসিডেন্টের কার্যালয় ও সিকিউরিটি কাউন্সিল ভবনেও হামলার দাবি ইসরায়েলের। ইরানের কেরমান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় 13 জন ইরানি সেনা নিহত হয়েছেন। ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত ওই ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। ইসরায়েলে হিজবুল্লাহর হামলার জবাবে লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে দেশটিতে বাস্তুচ্যুত 30,000 বাসিন্দা। নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষিণ লেবাননে স্থল অভিযানও শুরু করেছে আইডিএফ। তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার জবাবে থেমে নেই ইরানও। পাল্টা হামলা করে যাচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্থাপনায়। ইসরায়েলের প্রাণকেন্দ্রগুলোতে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের শঙ্কায় বিভিন্ন বাংকারে আশ্রয় নিয়েছে বাসিন্দারা। ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্রের আঘাতে বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটির মূল কমান্ড ভবন ধ্বংস হয়ে গেছে। যতদিন প্রয়োজন ততদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে এবং আমরা সহজেই জয়লাভ করব। ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যর্থ করার জন্যই এই হামলার নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে শুরু হওয়া এই যুদ্ধ কেবল তেহরানকেই নয়, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকেও পারমাণবিক অস্ত্র বানাতে প্ররোচনা দেবে। ইরানের বিরুদ্ধে শুরু হওয়া এই যুদ্ধ কেবল ইরানকেই নয়, আরও প্রতিবেশী দেশগুলোকেও পারমাণবিক অস্ত্র বানাতে প্ররোচিত করতে পারে। এ কারণেই এই যুদ্ধ এই অঞ্চলে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করার বিপরীতে আরও বাড়ার শঙ্কা রয়েছে। এদিকে ইরানের হামলার পর বন্ধ সৌদি আরবের মার্কিন দূতাবাস। একই সাথে কুয়েতে মার্কিন দূতাবাসের কার্যক্রমও বন্ধ করেছে ওয়াশিংটন। ইরানি হামলার পর গত রবিবার ওই কূটনৈতিক মিশন থেকে ধোঁয়া উঠতে দেখার একদিন পরই আসে এই ঘোষণা। আরাফাত ইসলাম, 71। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব এখন স্পষ্ট। আন্তর্জাতিক বিমান চলাচলও বন্ধ, রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত থাকায় একের পর এক বাতিল হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। যদিও আগাম ঘোষণা থাকায় বিমানবন্দরে কমেছে যাত্রীদের ভিড়, তবে প্রতিদিনই তাৎক্ষণিক ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরে এসে যাত্রীরা পড়েছেন বিপাকে। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে আকাশপথে অস্থিরতা ক্রমেই বাড়ছে। নিরাপত্তা ঝুঁকির কারণে একাধিক রুট বন্ধ থাকায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় দেখা দিয়েছে বড় ধরনের জটিলতা। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। 3 মার্চ একদিনেই বাতিল হয়েছে 38টি ফ্লাইট, আর 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট বাতিলের সংখ্যা দাঁড়িয়েছে 147-এ। বাংলাদেশের আশেপাশের দেশগুলোর পাশাপাশি সৌদি আরব, ইতালি ও ব্যাংককে চালু রয়েছে সরাসরি ফ্লাইটগুলো। এদিকে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা আগেভাগেই তথ্য পাওয়ায় বিমানবন্দরে আসেননি অনেকে। আমি দুবাইতে যাব, তো আমি ভিতরে ঢুকছি আমার টিকিট নিয়ে। এরপর এরা বলছে যে আমার টাইম আছে, যার জন্য এরা বলছে যে ওয়েটিংয়ে থাকো। 3 কাউন্টার যাওয়ার পরে বললো যে তোমার টিকিট ক্যান্সেল। হ্যাঁ, দেশে গন্ডগোল, টিকিট ক্যান্সেল। তুমি অ্যাম্বাসেডার ফোন দিয়ে টাকা পয়সা রিটার্ন আনো, রিটার্ন না তুমি যে বেমান সৌদিতে যায় এই বেমানের টিকিট কাটো। টার্মিনাল জুড়ে পরিবেশ মোটামুটি স্বাভাবিক। বেশ কিছু ফ্লাইটের সময় পরিবর্তন হয়, যাত্রীদের মধ্যে উদ্বেগ আর অপেক্ষা। আমার ভিসার মেয়াদ আছে আর 2 দিন, এখন আমি না যেতে পারলে আমার সমস্যা হবে। তো সৌদি আরব যাব, কাতার ট্রানজিট। আমরা এমন কোনো আপডেট পাইতেছি না যে এয়ারপোর্টে কর্তৃপক্ষ কোনো আপডেট দিচ্ছে না। আমরা এমন কি করব, কি করণীয় কি। তবে আইন শৃঙ্খলা বাহিনী যাত্রীদের সর্বশেষ তথ্য দিয়ে সহায়তা করছে সাধ্যমতো। ডিরেক্ট যে ফ্লাইটগুলো আছে, যেগুলো মধ্যপ্রাচ্যে ট্রানজিট নাই, সেই ধরনের ফ্লাইটগুলো বাংলাদেশ বিমান চালু করেছে। যেমন সকালবেলায় চলে গেল রোমে,
তারপর হচ্ছে আপনার সৌদি আরবে, মধ্যপ্রাচ্যের মধ্যে সৌদি আরবে কিছু কিছু ফ্লাইট যাচ্ছে, দাম্মাম ব্যতীত আপনার জেদ্দা, তারপরে হচ্ছে রিয়াদ, এইসব ফ্লাইট যাচ্ছে। আর এশিয়া মহাদেশের ফ্লাইটগুলো তো এগুলো চালু আছে। কুয়েত, তারপর হচ্ছে কাতার, দুবাই, আবুধাবি, শারজা, এগুলো এখন পর্যন্ত ফ্লাইট বাতিল দেখাচ্ছে। আগাম তথ্য প্রদানের ফলে তাৎক্ষণিক ভোগান্তি কমলেও ভ্রমণে অনিশ্চয়তা এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যাত্রীদের জন্য। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আলোচনায় দেশে তেল গ্যাসের মজুদ এবং দামের পরিস্থিতি। সরকারি সংস্থাগুলোর তথ্য বলছে পরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে যুদ্ধ তৃতীয় সপ্তাহ পর্যন্ত দীর্ঘস্থায়ী হলে সংকট হতে পারে তেল এবং এলএনজি আমদানিতে। যদিও সেটা নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছেন না বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আর বিশেষজ্ঞরা বলছেন সংঘাত না থামলে বাড়বে আমদানি ব্যয়। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। দেশের জ্বালানি তেল চাহিদার প্রায় পুরোটাই পূরণ হচ্ছে আমদানির মাধ্যমে। গেল কয়েক বছরে উল্লেখ করার মতো নতুন মজুদ যুক্ত না হওয়ায় আমদানি করতে হচ্ছে বিপুল পরিমাণ গ্যাসও। আর এই দুই ধরনের জ্বালানির প্রধান উৎস মধ্যপ্রাচ্য। ফলে চলমান সংঘাতে ফের আলোচনায় দেশে জ্বালানির মজুদ পরিস্থিতি। পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির হিসাবে বর্তমানে ১২ দিনের ডিজেল, ২৬ দিনের অকটেন, ১৩ দিনের পেট্রোল, ৯১ দিনের ফার্নেস অয়েল, ২৮ দিনের জেট ফুয়েল, ২৩৯ দিনের কেরোসিন এবং ৪০ দিনের মেরিন ফুয়েল মজুদ রয়েছে। ইস্টার্ন রিফাইনারি থেকে মিলবে আরও কিছু দিনের জ্বালানি তেল। বিপিসি চেয়ারম্যান বলছেন আগামী ১.৫ মাসের আমদানি প্রক্রিয়াও স্বাভাবিক রয়েছে। মার্চে যে আমাদের ১৪ থেকে ১৫টা কনসাইনমেন্ট বা কার্গো বলেন বা জাহাজ বলেন, সবগুলোর এলসি আমরা দিয়ে ফেলেছি। এখানে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। আর এপ্রিলেও আমাদের ১৪ থেকে ১৫টা কনসাইনমেন্ট, তার মধ্যে আমরা গতকাল 7টা কনসাইনমেন্টের পেমেন্ট এনশিওর করেছি। আমাদেরকে আমাদের সাপ্লায়াররা মেইলে জানিয়েছে যে এখনও পর্যন্ত সাপ্লাই চেইনটা আপনার নিরবিচ্ছিন্ন আছে। পেট্রোবাংলার তথ্য মতে সরবরাহে থাকা ২টি কার্গো ছাড়াও পাইপলাইনের ৪টি কার্গো নিরাপদে রয়েছে, যা চলবে আগামী ২ সপ্তাহ। এরপর মধ্যপ্রাচ্য থেকে ২টি কার্গো আসার কথা। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান এই মুহূর্তে দুশ্চিন্তার কিছু নেই, যদিও বিশেষজ্ঞরা বলছেন নিশ্চিতভাবে বাড়ছে জ্বালানির আমদানি ব্যয়। আশা করি আমরা মানুষের সংখ্যা দূর করতে পারবো আর কি। তারপরে বুঝতে হবে যে যুদ্ধকালীন সমস্যা তো আছেই, আমাদের যতখানি চেষ্টা করা দরকার সব করবো আমরা। তেলের আমদানি নিয়ে আমাদের খুব একটা চিন্তার বিষয় নাই, কিন্তু এলএনজিটা যেহেতু মূলত মধ্যপ্রাচ্য থেকে আমরা আনি, এলএনজির বিকল্প সূত্র বের করাটা জরুরি এবং প্রয়োজনে একটু বেশি দাম হলেও এই সময়কার, এটা তো সারা জীবন থাকবে না, এটা একটা সাময়িক সমস্যা। আশা করা যায় দ্রুততার সাথে এই সমস্যার সমাধান হবে। দেশে বছরে জ্বালানি তেল আমদানি হয় ৭৫ লাখ টন, আর গ্যাস সরবরাহের প্রায় অর্ধেক আসে বিদেশ থেকে। রাকিব হোসেন, ৭১, ঢাকা। আজ রাতেই বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এই সফরে আলোচনা হতে পারে বহুল আলোচিত সেই বাণিজ্য চুক্তি নিয়ে, এমনটা মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আর ব্যবসায়ীরা বলছেন ওই চুক্তি বাস্তবায়নের আগে আরও দর কষাকষি করা উচিত বাংলাদেশের। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। বিএনপি সরকারের আমলে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো উচ্চ পর্যায়ের সফর শুরু হলো দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরকে দিয়ে। ধারণা করা হচ্ছে এতে আলোচনার মূল বিষয় হবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তি। ট্রাম্পের পাল্টা শুল্ক চাপের মধ্যে ক্ষমতা থেকে চলে যাওয়ার ২ দিন আগে চুক্তিটি সই করে ডক্টর ইউনূসের প্রশাসন। তবে ওই চুক্তির পরপরই যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আলোচিত পাল্টা শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করে। বিশ্লেষকরা বলছেন এর ফলে চুক্তিটি নিয়ে নতুন করে আলোচনার সুযোগ সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে যদি নেগোসিয়েশন করে কনসেশন আদায় করতে পারে, যাতে চুক্তির আরও বেশি একপেশে না হয়, যে কিছুটা বাংলাদেশের ফেভারে হয়, এটার জন্য হয়তো বা আমার মনে হয় যে এই সরকারের আপাতত এইটাই একমাত্র করণীয় কাজ। বাংলাদেশে যেখানে অর্থনৈতিক যেখানে একটা প্রতিকূলতার মধ্যে আছে, তার জন্যে এখন বাংলাদেশে যে খুব বেশি যেখানে যুক্তরাষ্ট্রের পণ্য কিনতে না পারতে পারে, আমাদের এই যে নাজুক পরিস্থিতি আছে, এটা বোধহয় আমাদের যুক্তরাষ্ট্রের এখানে প্রতিনিধি পল কাপুরকে আমাদের এটা কমিউনিকেট করা উচিত। ব্যবসায়ীরাও বলছেন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিটি পর্যালোচনা করতে হবে, তাই সময় নেওয়া উচিত বাংলাদেশের। বাংলাদেশ সরকারের উচিত এখন একটা পজিটিভ ফ্লেভার দেওয়া
এবং যে আমরা তো সব সময় আমেরিকার সাথে আমরা সুন্দর সম্পর্ক রাখতে চাই, একটা এগ্রিমেন্ট হয়েছে, ডেফিনেটলি সেটা তো রেটিফাই করতে হবে এবং সে ধরনের পজিটিভ মাইন্ডসেট সরকারের আছে। এবং কিন্তু সরকার তো এখন পর্যন্ত আমাদের পার্লামেন্টই বসে নাই। পার্লামেন্ট বসার জন্য এবং পার্লামেন্টের বসুক এবং এরপরে আমরা এগুলি নিয়ে একটু আলাপ করি এবং আমরা সময় মতো এটা রেটিফাই করে দিব। তবে গত 18 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানিয়েছেন। এর একটা প্রভাব থাকবে পল কাপুরের সফরেও। এখানে মিলিটারি টেকনোলজিটা ওরা হচ্ছে হয়তো এখানে আমাদের কাছে বিক্রি করার জন্য উৎসুক তো ওইগুলো নিয়ে ওই ইস্যুগুলো আসতে পারে। এবং আরও আউটস্ট্যান্ডিং ইস্যু হচ্ছে সামরিক চুক্তির মধ্যে হচ্ছে আকসা জিসোমিয়া, এই দুটার এখানে এইটার হয়তো বা এইটার উপরে একটা কালমিনেশন করা বা এটার উপর এখানে সাইন করার ব্যাপারে হয়তো কিছু ইস্যু উঠতে পারে এবং কিছু যদি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কিছু ইস্যু আসে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের দেয়া তথ্য মতে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থকে এগিয়ে নেয়ার মতো বিষয়গুলো পল কাপুরের সফরে আলোচনা হবে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম শাহিনের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের ৪ সপ্তাহের মধ্যেই সেই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। জুলাই গণঅভ্যুত্থান এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন, সংস্কার কমিশন ও ঐক্যমত্য কমিশনে ছিল গত ১.৫ বছরের আলোচনার কেন্দ্রবিন্দু। কোটি কোটি টাকা ব্যয় করে জুলাই সনদ প্রস্তুত, এরপর গণভোটের প্রচারণায় আরও খরচ ধরা হয় প্রায় ১৪০ কোটি টাকার। এরপর গণভোটের খরচ তো আছেই, সব মিলে বরাদ্দ ছিল প্রায় ১,০৭০ কোটি টাকা। তবে এত টাকা খরচের সময়ও এ নিয়ে মামলা হাইকোর্টে না এলেও নির্বাচন পরবর্তী সময় হয়েছে কয়েকটি রিট, যেখানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ অবৈধ ঘোষণা চাওয়া হয়। পরে হাইকোর্ট শুনানি শেষে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন। এ সময় রিটকারীর আইনজীবী বলেন, রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে এমন অধ্যাদেশ ও আদেশ জারি করতে পারেন না। এ সময় এই গণভোটকেও অবৈধ হিসেবে উল্লেখ করেন তারা। আমাদের মূল গ্রাউন্ড ছিল যে রাষ্ট্রপতি যে অধিকার বলে অর্ডিন্যান্সটা করেছে গণভোটের, সেটা হচ্ছে আমাদের সংবিধানের 93 অনুচ্ছেদে। সেখানে আছে রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। আমাদের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। এদিকে রিটের বিপক্ষে শুনানি করা জামায়াতের আইনজীবী বলছেন, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করলেও এখন সরকার এসে দ্বিচারিতা করছে। শুনানি করার ক্ষেত্রে এবং এই রিট মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে সরকারের একাংশের ডাইরেক্ট সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। ফলে আমরা ধরে নিতে পারি যে সরকার এই সংস্কার প্রস্তাবকে পার্লামেন্টকে বাইপাস করে কোর্টের মাধ্যমে সেটেল করে এক ধরনের স্থিতাবস্থা বা এক ধরনের সুবিধা নেয়ার জন্য চেষ্টা করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হয়। নির্বাচনে সংস্কারের পক্ষে হ্যাঁ জয়যুক্ত হয়। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। কিছুটা হলেও লাগাম পড়েছে খেলাপি ঋণে। গেল বছরের শেষে ৩ মাসে এই ঋণ কমেছে ৮৭,০০০ কোটি টাকার কিছু বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, বিশেষ পুনঃতফসিল এবং আদায় কার্যক্রম জোরদার করার প্রভাবে এমনটা হয়েছে। যদিও এখনও মোট ব্যাংক ঋণের ৩১% খেলাপি টাকার অঙ্কে, যা ৫,৫৭,০০০ কোটি টাকারও বেশি। অনুপধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া হয়েছে ১৮,২০,৯১৫ কোটি টাকা। এর মধ্যে ৩০.৬০% খেলাপিতে পরিণত হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ ৫,৫৭,২১৬ কোটি ৯২ লাখ টাকা। যদিও গত বছরের মাঝামাঝিতে এই পরিমাণ ছিল ৬,৪৪,০০০ কোটি টাকারও বেশি। হঠাৎ করেই ৫% বেশি খেলাপি ঋণ কমার কারণ কি? এর পেছনে রয়েছে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বিবেচনা, যার বেশি ব্যবহার দেখা যায় পতিত আওয়ামী লীগ সরকারের সময়।
সাধারণভাবে পরিশোধের সময় পার হলেই ঋণকে মেয়াদোত্তীর্ণ হিসাব করা হয়, তবে 2019 সালে এক নির্দেশনার মাধ্যমে মেয়াদি ঋণ পরিশোধের নির্ধারিত তারিখের 6 মাস পর থেকে মেয়াদোত্তীর্ণ হিসাব করা হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এবারও মূলত ঋণ পুনর্তফসিলের সুযোগ দেয়াতেই খেলাপি ঋণের পরিমাণ 5% মতো কমেছে। দীর্ঘ 15-16 বছর যে সকল ব্যবসায়ী বিভিন্ন রাজনৈতিক কারণে বা অন্যান্য বাস্তবতার কারণে ব্যবসা পরিচালনা করতে সক্ষম পায়নি এবং প্রকারান্তরে তারা খেলাপি গ্রহীতায় পরিণত হয়েছিল, তাদেরকে আবার কলকারখানা ব্যবসা চালু করার উদ্দেশ্যে এবং ব্যবসার মূল ধারায় ফিরে আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক একটা বিশেষ নীতি সহায়তা প্রদান করেন। 35.76 থেকে বোধহয় 30.73 নেমে আসছে। দ্যাট ইজ প্রায় 5% হ্রাস পেয়েছে খেলাপি ঋণের হার এবং টাকার অঙ্কে 87,000 কোটি টাকার উপরে খেলাপি ঋণের পরিমাণ হ্রাস পেয়েছে। ডাউন পেমেন্ট মাত্র 2% করাও খেলাপি ঋণের পরিমাণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও মনে করেন আরিফ হোসেন খান। বিশেষ ঋণ সহায়তা, নীতি সহায়তা যেটা প্রদান করা হয়েছে, সেখানে ডাউন পেমেন্টের মাত্রা প্রচলিত হারের তুলনায় কম রাখা হয়েছে 2% করে। এই 2% হারে যে পরিমাণ টাকা আদায় হয়েছে সেটা কিন্তু ব্যাংকগুলোকে অনেকটা লিকুইড করেছে। নতুন গভর্নর মোস্তাকুর রহমানও দায়িত্ব নেওয়ার পর খেলাপি ঋণ কমানোকে গুরুত্ব দিচ্ছেন বলেও জানান মুখপাত্র। অনুপ অধিকারী, তরুণ, 71, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হলো বাস এবং ট্রেনের আগাম টিকিট বিক্রি। ট্রেনের 100% টিকিট অনলাইনে বিক্রি হলেও বাস যাত্রীরা টিকিট কেনার সুবিধা পাচ্ছেন অনলাইন এবং অফলাইনেও। তবে অনলাইনে টিকিট সংকট, কালোবাজারি সহ নানা অভিযোগ আছে বাস যাত্রীদের। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। গাবতলী বাস স্ট্যান্ডে যাত্রীদের এই লম্বা সারি পরিবার ও আপনজনের সঙ্গে ঈদ করতে যাবার প্রস্তুতি। সকাল থেকে যাত্রীরা ভিড় করছেন রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে। উদ্দেশ্য সরকার নির্ধারিত আগাম 13 মার্চ থেকে 19 মার্চের অগ্রিম টিকিট কেনা। তবে বাস টিকিট বিক্রির প্রথম দিনেই অনলাইনে টিকিট সংকট, কালোবাজারি সহ নানা অভিযোগ আনেন যাত্রীরা। অনলাইনের ক্ষেত্রে দেখা গেল যে টিকিট হলো আপনার বাসের হলো 40টা সিট থাকে, তো ওরা সম্পূর্ণ টিকিট ছাড়ে না এবং সিটগুলো থাকে হলো সবার পিছনে। যখন টিকিট ছাড়ছে 8টার সময়, তার আগে 7টার সময় ওনারা একজন অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে টিকিট শেষ হয়ে গেছে। পরে এখানে আরও সাংবাদিক ভাই ছিল, ওনারা ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, তারপর ওই জিনিসটা সর্ট আউট হয়েছে। আপনি যদি আগামীকাল আসেন আপনার টিকিট পাবেন না, আর আপনি যদি আসেন আপনাকে এক্সট্রা পেমেন্ট করে এরপর টিকিট নিতে হবে, অথচ আপনি অথরাইজড ভাবে পাবেন না, আপনাকে কোথাও ব্ল্যাক থেকে টিকিট নিতে হবে। 5টা লোককে যদি আমি 18 তারিখের একটা গাড়িতে সিট দিই, তাহলে আমার 5টা লোকে কয়টি সিট গেল? 4-5টা অলরেডি আমি সেল দিয়েছি, আমার কল্যাণপুর থেকে অবশ্যই বেচতেছি, তাহলে তো এক গাড়িতে আর সিট থাকে। আপনি বলেন সব 18, যেমন চাহিদা এই যে টিকিটগুলো দিচ্ছি সব 18 তারিখ। আপনি দেখেন এখানে সব 18 তারিখ যা আছে বা বাকি যারা আছে তাদেরও চাহিদাটাই 18 তারিখেই যাবেন সবাই। এদিকে অনলাইনে 100% অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেল কর্তৃপক্ষ। আজ আগাম 13 মার্চের পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রির শুরুর 1 ঘন্টার মধ্যেই সকল টিকিট বিক্রি হয়ে যাবার দাবি করেন তারা। আজকে আমাদের কোটা ছিল, সেটা 13,000 কোটা ছিল। 13,000 কোটার এগেইনস্টে প্রথম 1 ঘন্টায় প্রায় 11,400 টিকিট সোল্ড আউট হয়। আর এটা এই টিকিট ক্রয়ের উদ্দেশ্যে সার্ভারে হিট হয় 21 লাখ। আগামী 9 মার্চ পর্যন্ত চলবে ট্রেনের এই আগাম টিকিট বিক্রি। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। 1/3 সময় পেরিয়ে অমর একুশে বইমেলায় নতুন বই এলো 201টি। তবে পাঠক শূন্যতায় হতাশা জানিয়েছেন বিক্রয় কর্মীরা। আশা প্রকাশ করেছেন ছুটির দিন শুক্র এবং শনিবারে পাঠক পাবে বইমেলা। ষষ্ঠ দিনে মেলায় নতুন বই এসেছে 65টি। বিকেল গড়িয়ে যে পাঠকেরা মেলায় এসেছেন তাদের বেশিরভাগই শিক্ষার্থী। দোল পূর্ণিমা উপলক্ষে রমনা কালী মন্দিরে আসা দর্শনার্থীরাও ঢু মেরেছেন এদিনের বইমেলায়। তাদের পছন্দের তালিকায় আছে উপন্যাস, বিজ্ঞান, কল্পকাহিনী আর প্রবন্ধের বই। সেবা প্রকাশনীর পাঠকদেরও খুঁজে পাওয়া গেল এদিনের বইমেলায়। মাসুদ রানার আমেজটা কিন্তু এখনও রয়ে গেছে। প্রতি বছরই 1-2 করে মাসুদ রানা বের হয়, সেগুলো তো পড়াই হয়। আর সাথে ক্লাসিক বইগুলো তো সেবার হাত দিয়েই বাংলাদেশে শুরু হয়েছে। ইংরেজি অনেক ভালো ভালো বইয়ের অনুবাদ কিন্তু সেবা থেকেই করা হয়েছে। বর্তমান যুগে বলতে গেলে এসে আগে মাসুদ রানাই খোঁজা হয় নতুন কিছু আসছে কিনা, যদিও কাজী দাতু মারা গেলেন,
তো এবার 2টা পেয়েছি। গল্পের বই আমার অনেক ভালো লাগে, মানে মন্দির ঘুরতে এসেছিলাম, তার সাথে বই মেলা দেখতে এসেছিলাম। 26 তারিখ থেকে আমি শুনেছি যে সবগুলো স্টল তৈরি হয়নি, তাই আজকে যে ল্যাবের পরে, যেহেতু আমাদের এখন রোজার সময় 12টায় ছুটি হয়ে যায়, তো ল্যাবের পরে আজকে যেহেতু 3টার পর ছুটি হয়েছে, তো আমরা বাসলাম এসে একটু ঘুরে যাই। শুক্র শনিবার একটু বিক্রি বেশি ছিল, আর বাকি দিনগুলোতে পাঠক একদমই কম। ওই ইফতারির পরে লাস্ট 8টা থেকে 9টার ভিতরে একটু আসে পাঠক সামান্য কিছু, কিন্তু ওনারা বই কিনে না, মানে আসে ছবি তোলেন। আশা করেছিলাম হয়তো একটু ভালো হবে, কিন্তু মেলার ওই যে আপনি 2/3 প্রায় শেষ, 1/3 শেষ, এবার আর আশা নাই।